এখন তাদের বাপদাদার সম্পত্তি গজিয়েছে, কিন্তু 24-এর আগে বাপদাদার সম্পত্তি কেন ছিল না? একবার না, একাধিকবার মন্ত্রণালয়ের মধ্যে আমি গিয়েছি। সেটা আসলে লুকোচুরি কিংবা গোপনীয়তার কোনো বিষয় নেই। রেল মন্ত্রণালয়ের কাজ কিন্তু ডিসি নিয়োগ কিংবা ডিসি বদলি করা নয়। গত 1.5 বছরে কিন্তু আমার নামে একটা টাকার, মানে লাখ টাকা তো বহুত পরের হিসাব, একটা টাকারও কোনো দুর্নীতি কিংবা কোনো ধরনের অভিযোগ দেখাতে পারিনি, এবং ভবিষ্যতেও পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। জুলাইয়ের পরে অনেকে অনেক চেহারা অনেক সুন্দর হয়েছে, লেবাস চেঞ্জ হয়েছে, আমি আগের লেবাসেই রয়েছি। আমার ফাইন্যান্সিয়াল অবস্থা আরও আগের থেকে অবনতি হয়েছে, উন্নতি হয়নি। কারো একার কিংবা কারো বাবার টাকারও হিসাব চাইনি। জনগণের টাকার হিসাব জনগণের সামনে আমি মানে উন্মুক্ত করতে চেয়েছি। 71কে যেমন আওয়ামী লীগ নিজেদের বাপদাদার সম্পত্তি হিসেবে ক্লেম করতো, সেম এখন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জুলাইকে তাদের বাপদাদার সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি হিসেবে ধরে নিয়েছে, যেটা সম্পূর্ণই ভুল, এবং আমরা এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। কথা শুধু শব্দ নয়, কথা মানুষে মানুষের সংযোগের শক্তি। তাই নানা পেশার নানা মানুষের বলা না বলা কথা শুনতেই এনপিবির নিয়মিত আয়োজন এনপিবি পডকাস্ট। স্বাগত জানাচ্ছি আমি সাইফুল ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে উত্তাল রাজপথে হাতে গোনা যে কয়েকজন নারীকে সম্মুখ সারিতে দেখা গিয়েছে, যারা বুলেটের সামনে দাঁড়িয়ে রাজপথে তার ভাইদের হাতে হাত রেখে আন্দোলন করেছেন, তাদেরই একজন আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন। স্বাগত জানাচ্ছি সিনথিয়া জাহিন আয়েশা আপনাকে। ধন্যবাদ আপনাকে এবং এনপিপি সকল দর্শকদের। পটুয়াখালী থেকে রাজধানী, এই যে উঠে আসার গল্পটা যদি ছোট করে আমাদের একটু বলতেন। আবার শুরুতেই আপনাদেরকে সকলকে ধন্যবাদ, এবং এনপিপির এই আয়োজনের সাথে যারা যুক্ত রয়েছেন এবং দর্শক যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা ও সালাম। যদি গল্পটা খুব সংক্ষেপে বলতে চাই, ছোটোবেলায় আমি একদম গ্রামে প্রত্যন্ত অঞ্চলে একান্নবর্তী পরিবারে বেড়ে উঠেছি। সেখানে বড় হওয়া, কাজিন ছিল, ফুপি, চাচা, চাচি, দাদা, দাদি, একটা মানে একান্নবর্তী পরিবার, গ্রামীণ একান্নবর্তী পরিবার বলতে যেটা বোঝে, একদম সেম একটা এনভায়রনমেন্ট, একটা পরিবারে বেড়ে ওঠা। সকালবেলা উঠে স্কুলে যাওয়া, হাত মুখ ধুয়ে স্কুলে যাওয়া, আবার স্কুলে টিফিন শেষ করে বাসায় এসে আবার বিকেলবেলা আশপাশের কাজিনদের সাথে খেলতে যাওয়া। আমাদের ধান ক্ষেত আছে বাড়ির পাশে, ধান খেতে কোলা বলে ওইটাকে, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ। তো কোলায় খেলতে যাওয়া, লুকোচুরি খেলা বাগানে পিছনে, ঘরের পিছনেগুলোতে। তো এইভাবে আসলে আমার শৈশবটা কেটেছে, এবং সম্পূর্ণ গ্রামীণ এনভায়রনমেন্টটা আমি খুব ভালো মতো পেয়েছি। আমি মনে করি এটা আমার জন্য একটা অর্জন। এখনকার এনভায়রনমেন্ট, বাচ্চারা যেটা পেয়ে বড় হয় তার তুলনায় আমি যে এনভায়রনমেন্টে বড় হয়েছি, আমার অ্যাডজাস্টমেন্ট, আমার বোঝার ক্যাপাবিলিটি, অন্য 5 জনের সাথে মেশার ক্যাপাবিলিটি, আমি মনে করি ওই এনভায়রনমেন্টের কারণে কিছুটা হলেও আমি বেনিফিটেড, বা আমি এটা ফিল করি ওই এনভায়রনমেন্টটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো এর পরবর্তীতে যদি বলি, আমি আমার ফ্যামিলির একমাত্র মেয়ে, আমার বাবারও একমাত্র মেয়ে, এবং আমার চাচাদের মধ্যেও আমি একমাত্র মেয়ে। তো সেই হিসেবে আসলে অনেকটাই আদরের বলতে গেলে, কিন্তু কাজের বেলায় কিংবা দায়িত্ব কিংবা কোনো কিছু শেখা, মানে নিজের করে বোঝা, বা দেখা গেছে যে কোনো কিছুর যখন হিসাব আসে যে একটা রেসপন্সিবিলিটি, একটা শেখার জায়গা, কাজের জায়গা, সেই জায়গাটা আমাকে যথেষ্ট স্ট্রিক্টভাবে মেনটেন করতে হয়েছে। তো সেই জায়গায় বলতে গেলে আসলে ছোটোবেলা থেকে যেমন আদরেও বড় হয়েছি, তেমনি হাতে কলমে নিজের শখ কিংবা তাদের দায়িত্ব কিংবা তারা আমাকে হাতে কলমে সব কিছুই শিখিয়েছে। এর পরবর্তীতে গ্রামেই আমি এসএসসি কমপ্লিট করি। পরবর্তীতে ইন্টারমিডিয়েটে পটুয়াখালী সরকারি মহিলা কলেজে ভর্তি হই, এবং সেখানেই শিফট হয়ে যাই। এরপরে সেখানে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে অ্যাডমিশনের জন্য প্রথম ঢাকায় আসা। এর পরবর্তীতে যেহেতু আব্বু আম্মু ঢাকায় থাকে জবের সূত্রে, ঢাকা আসা হতো, কিন্তু একদম নিজেই সরাসরি শিফট হওয়া বা স্থায়ীভাবে থাকার জন্য আমি এসএসসির পরেই আসি, এসএসসির পরে। তো এর পরবর্তীতে কোচিং টাইম, ভার্সিটিতে চান্স পাওয়া, পড়াশোনা নতুন করে ক্যাম্পাস শুরু হওয়া, এইভাবেই আসলে শুরু হলো। এবং আমার ফ্যামিলির একটা ব্যাপক সাপোর্ট রয়েছে। দেখা গেছে যে যেহেতু আমি শুরুতেই বললাম একদম প্রত্যন্ত অঞ্চল থেকে আমি বড় হয়ে উঠে এসেছি, তো সেখানে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যখন 9-এ পড়ি, ক্লাস 10-এ পড়ি কিংবা ইন্টারমিডিয়েটে, এবং নানা জায়গা থেকে আসলে নানা ধরনের বিয়ের প্রপোজাল কিংবা এই বিষয়গুলো আসতো। তো আমার মা একজন কর্মজীবী নারী, এবং সে নিজের উপার্জন করে, নিজে স্বাবলম্বী, আশপাশের পরিবেশ, পৃথিবী বা সব কিছু সে দেখে। তো সবসময় তার একটা কথা ছিল যে ও যতদূর পড়াশোনা করতে চায়, ইভেন এখন পর্যন্ত আমি যতদূর পড়াশোনা করতে চাই, এটা আমার ফ্যামিলি থেকে আমাকে সম্পূর্ণ সাপোর্ট করবে, এই ব্যাপারে আসলে কোনো ছাড় নেই। এবং দেখা গেছে যখন এই ধরনের প্রপোজালগুলো আসতো, তখন আরও তাদেরকে কটু কথা শুনিয়ে দেওয়া হতো যে না, আমরা ওকে পড়াশোনা করবো, ওর যতদূর ইচ্ছা। তো সেই জায়গা থেকে একটা ফ্যামিলির বড় একটা সাপোর্ট পেয়ে এতটুকু আসা আর কি। এই যে গ্রামের একটা সহজ সরল মেয়ে থেকে রাজপথের উত্তাল সময়ে রাজপথে ছিলেন, এটা কিভাবে যুক্ত হওয়া হলো?
দেখেন আমি অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকে যে পলিটিক্স আসলে দুইভাবে হয়, বাই বর্ন মানে বাই ব্লাড অথবা ওন নিচে থেকে। তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আসলে পলিটিক্যাল না, মানে আমার ফ্যামিলির কেউই আসলে রাজনীতির সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত নেই। তো সেই জায়গা থেকেও আমি নিজের মধ্যে যেটা ফিল করতাম ছোটোবেলা থেকে, কোনো অন্যায় কিংবা অনিয়ম বা মানে যেটা নিয়ম বহির্ভূত নয়, যেটা সঠিকভাবে হওয়ার কথা যেটা হচ্ছে না, এই ধরনের কোনো অনিয়ম অসঙ্গতি দেখলেই আমার মধ্যে একটা বিষয় কাজ করতো যে এখানে তো কথা বলা উচিত, এখানে প্রতিবাদ করা উচিত। এবং ছোটোবেলা থেকেই যখন বিভিন্ন আমাদের জাতীয় নেতাদের জীবনীগুলো পড়তাম, তাদের গল্পগুলো পড়তাম, তখন আসলে নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করতো। স্টিল আমার হচ্ছে গুজবাম হচ্ছে। তো আমি যখন এই বিষয়গুলো পড়তাম আমার মধ্যে এই বিষয়গুলো কাজ করতো যে আমি একদিন দেশের জন্য কিছু করব। এবং ছোটোবেলা থেকেই একটা বিষয় নিয়ে প্রচণ্ড একটা ক্ষোভ ছিল যে যারা মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণ করেছিল বা ওই সময় ছিল, তাদের কত সৌভাগ্য, তারা দেশের জন্য কিছু করার একটা সুযোগ পেয়েছে। আমরা তো স্বাভাবিক একটা দেশে আছি, তখন হয়তো বা আমার জায়গা থেকে আমি কাজ করতে পারবো, কিন্তু যুদ্ধের মতো, যুদ্ধে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া, যুদ্ধের জন্য নিজের জানকে কোরবান করে নিজের মৃত্যু নিশ্চিত যেন দেশের জন্য লড়ে যাওয়ার মতো যেই সৌভাগ্য, এটা কেন আমার হলো না? তো 2024 আসলে সেই আকাঙ্ক্ষাটাকে পূরণ করেছে। এবং সেই জায়গা থেকে যদি বলি, এবং এই আকাঙ্ক্ষাটাকেও পূরণ করেছে যে আমি আশা করি বা আমি চাই এখন যে আমার পরবর্তী প্রজন্ম যেন এই যুদ্ধ কিংবা এইভাবে আসলে স্বপ্ন না দেখে। কারণ এই স্মৃতিগুলো, এই মোমেন্টগুলো আসলে কতটা ভয়াবহ হয় সেটা আসলে আমরা যারা একদম সামনে থেকে দেখেছি লাশ, তারা জানে আসলে। তদবির বাণিজ্য, ট্রান্সফার বাণিজ্য, প্রধান বাণিজ্য, চাঁদাবাজি, সকল অভিযোগই আপনাদের মতো অসংখ্য সমন্বয়কের নামের সঙ্গে জড়িত আছে। আপনি আসলে এটি অস্বীকার করতে চান কিনা? না, এটা তো আসলে সরাসরি বলি বা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই। কেননা আমরা দেখেছি জুলাইয়ের মধ্যে না, জুলাইয়ের আগে এবং জুলাইয়ের চলাকালীন সময় যাদের আসলে হসপিটালের প্রাথমিক চিকিৎসার বিলটা দেওয়ার মতো অবস্থা ছিল না, তারাও নির্বাচনী হলফনামায় কোটি কোটি টাকা দেখিয়েছে। ইলিয়ানের পাঞ্জাবি ছাড়া পরে না, যারা আগে 300-400 টাকার নিউ মার্কেটের পাঞ্জাবি রেগুলার যাদের গায়ে দেখা যেত আগের সময়ের ছবি ফুটেজ বা কিছুতে, এখন তাদের ইলিয়ানের পাঞ্জাবি ছাড়া দেখা যায় না। এখন তাদের বাপদাদার সম্পত্তি গজিয়েছে, কিন্তু 24-এর আগে বাপদাদার সম্পত্তি কেন ছিল না? যাই হোক, অনেক প্রশ্নই আসে। তো মানুষের একটা বিষয় কি, আপনি যখন মানে আপনার যখন টাকা পয়সা হবে, সেটা যে কোনোভাবে বৈধ অবৈধ, আপনার যখন টাকা পয়সা হবে তখন সেটা আপনার চাইলে হয়তো আপনি পোশাক আশাকে কিছুটা মানিয়ে চলার চেষ্টা করতে পারবেন, কিন্তু আপনার চেহারায় সেটা বোঝা যাবে। তো অনেকের চেহারা দেখে সেটা বোঝা যায় অ্যাকচুয়ালি যে কত টাকা তারা কামিয়েছে বা কিভাবে কামিয়েছে, এটাও বোঝা যায়। কারণ এখন অনেকেই আসলে অনেক পরবর্তীতে বিভিন্ন জায়গায় অ্যাডভাইজার বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বড় বড় পদায়ন হয়েছে বা বড় বড় সোর্স থেকে ইনকাম ফান্ড দেখাচ্ছে। বাট অ্যাকচুয়ালি একটা টাইম গিয়েছে, আমি বলবো না যে মানুষের পরিবর্তন হওয়াটা স্বাভাবিক নয়, পরিবর্তন হওয়াটা খুবই স্বাভাবিক, মানুষের অবস্থার পরিবর্তন হওয়াটাও স্বাভাবিক, যোগ্যতা এবং সামগ্রিকভাবে সব কিছুর পরিবর্তন হওয়াটাই খুবই স্বাভাবিক, মানুষ পরিবর্তনশীল। কিন্তু হঠাৎ করে আসলে পরিবর্তনটা খুবই অস্বাভাবিক। পরিবর্তনটা ধীরে হয় সেটাই স্বাভাবিক, কিন্তু যখন হঠাৎ করে হয় সেটা অস্বাভাবিক। আমি একটু একটা ঘটনা মনে করিয়ে দিতে চাই। 2025 এর 15ই মে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে রেলওয়ে ভবনের রেলওয়ে যে মহাপরিচালক, তার একান্ত সচিবের কক্ষে নাহিদউদ্দিন তারেক, আপনি তাকে চিনেন, ফোনে তদবির করছিলেন, পাশে আপনি বসা ছিলেন। আপনি কি আসলে নিজেকে ধোয়া তুলছে পাতা মনে করেন কিনা? অবশ্যই না। দেখেন, মিনিস্ট্রিতে আমি শুধু একবার না, আমি একাধিকবার গিয়েছি সচিবালয়ের মধ্যে। এখন আপনি যদি প্রশ্ন করেন কেন গিয়েছি, সেটা খুব সম্ভবত নারী ও শিশু উপদেষ্টা শারমিন মুর্শেদ ম্যাম বলতে পারবেন কেন গিয়েছি। তার সাথে বিভিন্ন থ্রুতে মেয়েদের নিয়ে কাজ করা, সেই বলতে পারবে। এরপরে যদি বলি কেন গিয়েছি, আমি বিভিন্ন বিষয়ে নারী ও শিশুদের সাথে কাজ করার থ্রুতেই শারমিন মুর্শেদ ম্যাম থেকে শুরু করে ফরিদা আক্তার আপা, তাদের সাথে বিভিন্নভাবে কাজ করার সুযোগ হয়েছে এবং তারাও আমাদের সাথে কোঅর্ডিনেট করেছে, আমাদেরকে সাথে নিয়েই কাজ করেছে। আপনারা দেখে থাকবেন আমরা বেশ কিছু প্রোগ্রামও সরাসরি তারা আমাদের সাথে অংশগ্রহণ করেছিল, এমন অনেকগুলো প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছি। তো সেটার থ্রুতে মানে একবার না একাধিকবার মন্ত্রণালয়ের মধ্যে আমি গিয়েছি। সেটা আসলে লুকোচুরি কিংবা গোপনীয়তার কোনো বিষয় নেই। এবং মন্ত্রণালয় আমি যেটা মনে করি দেশের সাধারণ মানুষের জন্যই করা, জনগণের জন্যই করা। জনগণ বা মানুষজন যখন কোনো সমস্যা ফেস করবে বা যখন তার
প্রয়োজন হবে তখন তিনি যাবেন। এখন মন্ত্রণালয়ের মধ্যে ঢোকার কিন্তু একটা প্রসিডিউর রয়েছে, আপনি কেন যাচ্ছেন সেটা কিন্তু মন্ত্রণালয়ের মধ্যে ঢোকার পূর্বেই আপনাকে ব্যাখ্যা করতে হচ্ছে যে আপনি কেন যাচ্ছেন, কোন প্রয়োজনে। তো যখন একটা মানুষ প্রয়োজনটা ব্যাখ্যা করে একটা পারমিশন বা একটা পাস নিয়ে মন্ত্রণালয়ের ভিতরে ঢুকে, তার মানে তার অ্যাকচুয়ালি প্রয়োজনটা রয়েছে। তো সেই জায়গা থেকে যদি বলতে যাই, আমি জুলকারনাইন স্যার ভাইয়ের পোস্টটা পরবর্তীতে স্যার ভাই নিজেও তার সাথে কথা হয়েছে, কিংবা সরাসরি আমার সাথে না হলে বিভিন্নভাবে কথা হয়েছে, বা সেও বুঝতে পেরেছে বিষয়টা নিয়ে। দেখেন, স্যার ভাই পোস্টের পরে কিন্তু এখানে আরেকটা ব্যক্তির নাম, এনসিপির যিনি আছেন নাহিদউদ্দিন তারেক ভাই, তার বিষয়টা কিন্তু সে নিজেই ক্লিয়ার করেছেন যে তাদের যে হবিগঞ্জ জেলার ডিসি ছিলেন, রেড ক্রিসেন্টের কমিটি নিয়ে তিনি একপাক্ষিকভাবে, মানে একটা দলকানা হয়ে তাদের সদস্যদের দিয়ে কমিটি করার ট্রাই করেছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের থাকার কথা, কিংবা একটা জেলার একটা জায়গার যারা মানে এইভাবে স্বেচ্ছাসেবকমূলক কাজগুলো যুক্ত হতে চায় তাদেরকে নিয়ে করার কথা, কিন্তু তিনি সেটা না করে একপাক্ষিকভাবে কাজগুলো করছিলেন বলে একটা অভিযোগ তার ছিল। এবং সেটার জন্য তিনি বলেছেন যে আমি 3টি নাম দিয়েছি, কিন্তু তিনি তো রাখতে চায় না। এই ডিসির তো মানে প্রমোশন হয়ে গেছে, তিনি অন্য কোথাও পদায়ন হবেন। আশা করি পরবর্তীতে যিনি আসবেন তিনি আমাদের সাথে সহযোগিতা করে কাজ করবেন। তার কনফারেন্সে সেটা এরকম ছিল। এবং পরবর্তীতে তিনি কিন্তু বিষয়টা ক্লিয়ারও করেছেন যে তিনি রেড ক্রিসেন্টের কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে কথাগুলো বলেছেন। এবং খুবই স্বাভাবিক একটা বিষয়, আর রেল মন্ত্রণালয়ের কাজ কিন্তু ডিসি নিয়োগ কিংবা ডিসি বদলি করা নয়। এবং রেল মন্ত্রণালয়ের কাজ হলেও এটা কিন্তু রেল মন্ত্রী কিংবা রেল সচিবের রুমে নয়, রেলের ডিজি, এবং ডিজির সরাসরি ডিজির রুমেও নয়, ডিজির একান্ত সচিবের রুমে। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বুঝতে গেলে এটার সাথে আসলে মানে ডিসি নিয়োগের কোনো সম্পর্ক একটা নর্মাল মানুষও বুঝবে যে আসলে এতটুকু প্রশাসনিক জ্ঞান বা রাখে যে এটার সাথে রেল মন্ত্রণালয়ের কোনো কানেক্টিভিটি নেই। এবং আমি কেন গিয়েছিলাম সেটা যদি বলি, বহুবার আমি বহু জায়গায় বিষয়টা ক্লিয়ার করেছি। আমি মনে করি আমি যেহেতু জনগণের জন্য কাজ করতে চাই বা কাজ করছি, আমার ইচ্ছাটা আছে, জনগণের কাছে আমি জবাবদিহিতা এবং জবাব দিতে বাধ্য। সেই জায়গায় আমাকে যতবারই প্রশ্ন করা হয় আমি প্রশ্ন উত্তরটা দিতে স্বাচ্ছন্দ্যই বোধ করি, বিরক্ত বোধ করি না কখনো। সেই জায়গা থেকে আমি যদি বলি, আমাদের পটুয়াখালী কলাপাড়ার একটা রেলের প্রজেক্ট রয়েছে বহু বছর আগের। আমার এক বোন আছেন, জেসমিন আপু। তো আমাদের সেই আমাদের বাসের একটা জমি সেই রেল লাইনের ভিতরে পড়েছে, এবং জমি অধিগ্রহণের জন্য জমির মাপ এবং জমিতে আপনারা জানেন যখন কোনো গভর্নমেন্ট অধিগ্রহণ করে তখন একদম ইন ডিটেলস একটা ইট থাকলেও সেটার একটা হিসাব নেয় তারা। তো আমাদের সমস্ত কিছুর হিসাব নেওয়া হয়েছে। তো ওই মুহূর্তে ওই সময় যেটা হয়েছিল, আমরা নতুন একটা জমি পেয়েছিলাম। তো এখন আমরা কনফিউজ ছিলাম, যদি প্রজেক্টটা দ্রুত শুরু হয় তাহলে তো আমাদের বাড়িটা ছেড়ে দিতে হবে, কারণ বাড়িটা ভেঙে ফেলবে। আমরা আপাতত ওই বাড়িতে ছিলাম, মানে আপুর ওই বাড়িতে ছিল। তো তার একটু কোয়ারিজ ছিল যে তুমি যেহেতু এখন বিভিন্ন জায়গায় কাজ করছো বা তোমার একটা পরিচিতি আছে, তুমি একটু খোঁজ নাও যে এই প্রজেক্টটা কি দ্রুত রান করার পসিবিলিটিস আছে, তাহলে আমরা ওই জমিটায় শিফট হওয়ার একটা প্ল্যানিং করবো। আদারওয়াইজ একটা জমি কিনে শিফট হতে তো টাইম লাগে। তো আমি জাস্ট ডিজির সাথে কথা বলে এই বিষয়টা নিয়ে যে ওই প্রজেক্ট আসলে কত দূর কী হতে পারে, তো ওই সময় হয়নি। এবং পরবর্তীতে তারা যেটা জানিয়েছে যে এটা আসলে অনেক লেন্দি হবে, তো পরবর্তীতে আমরা আর ওইভাবে আগাইনি। তো আমি বেসিক্যালি এই বিষয়টা নিয়ে কথা বলতেই গিয়েছিলাম, এবং সেখানে যাওয়ার পরে আসলে আমার সাথে তার দেখা হয়েছিল, এবং ওখানে কিন্তু আরও বেশ কয়েকজনের সাথেই দেখা হয়েছিল। ওই সময় নামগুলো আপনারা জেনে থাকবেন, অনেকজনের সাথেই দেখা হয়েছিল। তো অনেকের এলাকার কাজ, উন্নয়নমূলক কাজ বা বিভিন্ন কাজ নিয়ে কাজ করে থাকেন। আসলে আমি মনে করি যে আমি সবাইকেই বলবো না যে সবাই তদবির করতে গিয়েছে কিংবা মানে সুপারিশ করতে গিয়েছে, কারণ যে যেরকমের তার মনের মধ্যে সেরকম থাকবে। আমি যেরকম একটা কাজ নিয়ে গিয়েছি বা একটা বিষয় তথ্য জানার জন্য গিয়েছি, হতে পারে তারাও তাদের এলাকার কোনো তথ্য বা কাজের জন্য গিয়েছে, কিংবা তাদের এলাকার কোনো প্রজেক্টের বিষয়ে কথা বলতে গিয়েছে, বা কীভাবে হতে পারে। যেহেতু তারাও রাজনীতি করছে, তারাও জনগণ নিয়ে কাজ করে, তো নেগেটিভ না ভেবে আমি আপাতত পজিটিভই ভাবি। বাকিটা আমি যতটুকু জানি, জুলকারনাইন স্যার ভাই কোনো বিষয় নিয়ে কাজ করলে সেখানে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অনেকেই ইনভলভ থাকে। তো গত 1.5 বছরে কিন্তু আমার নামে একটা টাকার, মানে লাখ টাকা তো বহুত পরের হিসাব, একটা টাকারও কোনো দুর্নীতি কিংবা কোনো ধরনের অভিযোগ দেখাতে পারিনি, এবং ভবিষ্যতেও পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা সিঙ্গেল টাকারও কোনো দুর্নীতি কিংবা তদবির যে অবৈধভাবে আমি আর্ন করেছি এ ধরনের কোনো দেখাতে পারবে না। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত তারা কোনো ধরনের এই রূপ তথ্য প্রমাণ কিংবা কোনো কিছু উপস্থাপন করতে পারেনি, কেউই পারেনি, এবং ভবিষ্যতেও পারবে না। এই ঘটনার পরপরই মহিউদ্দিন রনি তার সামাজিক মাধ্যমে আপনাদের নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন, আপনি আশা করি দেখেছেন। সেখানে তিনি বলতে চেয়েছিলেন যে আপনারা জুলাই বিক্রি করতে গিয়েছেন, আর একদিকে হাসপাতালে তখনও কিন্তু যারা জুলাই আহত হয়েছে বা যারা চিকিৎসাধীন ছিল তারা চিকিৎসা না পেয়ে তারা ভুগতেছিলেন আর কি। এই বিষয় নিয়ে তিনি কঠোর সমালোচনা করেছিলেন, এবং তিনি আপনাদের উদ্দেশ্যে লিখেছিলেন বৈষম্যমূলক জঘন্য কাজে লিপ্ত থাকায় এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তার উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমি কিছু বলতে চাই না, কেননা এরকম একটা প্রতিক্রিয়া যখন কেউ দেখবে, কোনো দেখেন সাংবাদিকতা কিংবা যে কোনো কিছুরই একটা ধারা থাকে কিংবা একটা নিয়ম থাকে। আপনারাও সাংবাদিক, আরও
বিশদভাবে আপনারা বিষয়গুলো জানেন। আমারও কম বেশি জ্ঞান আছে, আমিও বিষয় নিয়ে কাজ করেছি বা প্রশিক্ষণ নিয়েছিলাম, ইচ্ছা ছিল আর কি। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে জুলাইয়ের পরে যদি আমিও দেখি যে কেউ একজন সচিবালয়ে ঢুকে কিংবা কোনো জায়গায় ঢুকে অবৈধভাবে কোনো কিছু দাবি করছে কিংবা মানে চাইছে, আমিও সেম তার জায়গায় থাকলে আমি হয়তো বা সেম প্রতিক্রিয়াটাই দিতাম। তো সেই জায়গা থেকে আমি তার কোনো ভুল দেখি না। সে হয়তো বা বোঝার ভুল হতে পারে, কিন্তু তার যে প্রতিক্রিয়া, সে যে বিষয়টাকে বুঝেছে সে সেইভাবে প্রতিক্রিয়া দিয়েছে, হয়তো বা বোঝার ভুল রয়েছে। কিন্তু যদি এই ধরনের কোনো সত্যিকারার্থই ঘটতো, হয়তো বা আমিও আমার জায়গায় থাকলে এই প্রতিক্রিয়া দিতাম। তো সেই জায়গা থেকে মহিউদ্দিন রনি ভাইয়ের সাথে আমার আসলে ওইভাবে কোনো নেই। এমনিতে দেখা হলে এখনও কথা হয়, হাই হ্যালো হয় বা কেমন আছেন ভাই বিষয় নিয়ে আলাপ হয়। তো এতটুকুই আসলে। আপনারা আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য হাতির বলে একটি অফিস নেয়ার কথা ভাবছিলেন বা নিয়েছিলেনই। নেয়ার পরে ওই অফিসে আপনারা ভাড়া দেননি, এবং ভাড়া তো দেননি, বরং ওই অফিসের যে মালামাল ছিল সেগুলো আপনারা নিয়ে গিয়েছিলেন। কেন আসলে, বা এই দায়কে আপনি এড়াতে পারেন? দায় আসলে তখনই আসে যখন আপনি দায়িত্বের সাথে যুক্ত থাকবেন। দায়িত্বের সাথে যুক্ত না থাকলে আসলে দায়বদ্ধতার জায়গাটা আসে না। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে অফিস কিংবা এই সংক্রান্ত বিষয়ের সাথে আমি কোনোভাবেই যুক্ত ছিলাম না। এটা সম্পূর্ণভাবে ওই সময়ের যারা সভাপতি এবং মুখ্য সমন্বয়ক ছিলেন, এই দুজন যুক্ত ছিলেন, এবং আমাদের লিগ্যাল সেলের একজন সম্পাদক ছিলেন, তারা যুক্ত ছিলেন। এমনকি এই ব্যাপারে ইন ডিটেলস তথ্য কখনো তারা আমাদের সামনে উপস্থাপন করেনি। তারা হয়তো প্রশ্ন করতে পারে যে আমরা কেন জানতে চাইনি কিংবা কিছু। আমাদের সাংগঠনিক স্ট্রাকচার কিংবা মিটিং কাঠামো বা অন্যান্য বিষয়গুলোও অনেক লেন্দি সময় পর পর হতো। তো সেই জায়গা থেকে আসলে দেখা গেছে যে একটা মিটিংয়ে অনেক এজেন্ডা নিয়ে আলাপ হওয়ার পরে এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক ক্ষেত্রে আলাপ হতো না, বা একটা মিটিং লেন্দি হয়ে যেত, তখন শেষে সময় হতো না, বা অন্য একটা ইস্যুস চলে আসতো। কিন্তু তারা আসলে নিজে থেকে এই সমস্ত বিষয় নিয়ে কখনো আমাদের সামনে স্পষ্ট করেনি যে কিভাবে হয়েছে। তারা সবসময় বলেছে আমরা ব্যক্তিগতভাবেই ম্যানেজ করছি, সমস্যা নেই, এগুলো নিয়ে কারো দায়িত্ব নিতে হবে না বা কিছু। তো যেই জায়গায় আসলে আমার দায়িত্বই ছিল না, সেই জায়গায় দায়টা তো আসলে আমার কোনোভাবেই এড়ায় না। এবং এই বিষয়টাগুলো আমি যেটা মনে করি যে তারা যেহেতু অফিস নেওয়া এবং পরবর্তীতে ছাড়া পর্যন্ত তারাই নিয়েছে, এবং তাদের ডকুমেন্টসগুলো আসলে তাদের নামই। তো সেই জায়গা থেকে যদি আপনি তাদেরকেই প্রশ্ন করার সুযোগ পান বা তাদের কাছ থেকে অ্যান্সারটা নেওয়ার চেষ্টা করেন, আশা করি একটা ভালো উত্তর আপনি পাবেন। খুবই সাম্প্রতিক সময়ে আপনি মুখপাত্র ছিলেন তখন। আমি এখনো রানিং মুখপাত্র, কেননা অবৈধভাবে, আমি একটু কারেকশন করি, আমি স্টিল এখনো মুখপাত্র, আমি পদত্যাগ করিনি। এবং আমাদের কমিটি তারা অবৈধভাবে স্থগিত ঘোষণা করেছে, যেটার কোনো নৈতিক এবং ভিত্তিগত তাদের আসলে কোনো অবস্থান নেই। কেননা একটা মানুষ যখন পদত্যাগ করে কোনো দল থেকে কিংবা কোনো সংগঠন থেকে, তখন আসলে সেই সংগঠন সংক্রান্ত কোনো বিষয় সরাসরি ডিসিশন নেওয়ার এখতিয়ার কারো থাকে না যখন আপনি পদত্যাগ করবেন। তো যখন তারা পদত্যাগ করেছে, তখন এই সংগঠন সংক্রান্ত কোনো বিষয়ে সরাসরি ডিসিশন নেওয়ার এখতিয়ার তাদের নেই। এবং সেখানে অন্য সদস্যদের মতামতের অমিল থাকা সত্ত্বেও, আমাদের ভেটো থাকা সত্ত্বেও, তারা অবৈধভাবে আমাদের পেজটি যেহেতু তাদের কন্ট্রোলে রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজটি, সেটিকে ব্যবহার করে একটি অবৈধ স্থগিত বার্তা তারা যে দিয়েছে, সেটিকে আমাদের প্রত্যন্ত জায়গার অধিকাংশ জেলা কমিটি সরাসরি প্রেস রিলিজ দিয়ে সেই অবৈধ স্থগিতাদেশকে প্রত্যাহার করেছে, এবং তারা যেই 5 সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে সেটিকেও প্রত্যাখ্যান করেছে। আপনি সংগঠনটির থেকে সংগঠনটির বিরুদ্ধে 1 কোটি টাকার অনিয়মের অভিযোগ তুলেছিলেন। ঠিক তারপরে রিফাত রশিদরা তারা সেই 1 কোটি টাকার হিসাবও দিয়েছিলেন সংবাদ সম্মেলন করে। আপনারা কি হিসাবটা মিলিতে পেরেছিলেন? আপনি কি আসলে ব্যাখ্যায় সন্তুষ্ট কিনা? দেখেন, ব্যক্তিগতভাবে আমার সন্তুষ্ট হওয়ার প্রশ্ন না। আমি যেটা শুরুতেই বলেছি, আমি জনগণের জন্য কাজ করতে চাই, জনগণকে নিয়ে কাজ করতে চাই। সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার দায়বদ্ধতার জায়গা রয়েছে। কেননা আমি সংগঠনে দায়িত্বশীল থাকা অবস্থায় আমার সংগঠনের নামে টাকা আনা হয়েছে, কিংবা আমার সংগঠনের কোনো না কোনোভাবে সংগঠনের সেই টাকাটা ব্যয় করা হয়েছে। যেহেতু আনা হয়েছে, ব্যয় করা হয়েছে কিংবা রিসিভ করা হয়েছে, সেহেতু আমি এটার সাথে যুক্ত কোনো না কোনোভাবে। কেননা স্বাভাবিকভাবেই আপনিই মনে করবেন যেহেতু আমি সংগঠনের মুখপাত্র, তার মানে আমি এই বিষয়টার সাথে যুক্ত। যদি আমি কথা না বলতাম, আপনারাও এটাই চিন্তা করতেন বা জানতেন। তো সেই জায়গা থেকে আমি মনে করেছি যেহেতু আমি সংগঠনের দায়িত্বশীল এবং তৃতীয় গুরুত্বতম ব্যক্তি, সেক্ষেত্রে আমার এই বিষয় নিয়ে জানার অধিকার রয়েছে এবং কথা বলার, এবং এটা যেহেতু পাবলিক ফান্ড, সেক্ষেত্রে দেশবাসীকেও জানানোর অধিকার রয়েছে এবং দেশবাসীরও জানার অধিকার রয়েছে। তো সেই জায়গা থেকে আমি কথা বলেছি। এবং আপনি যেটা প্রশ্নটা করেছিলেন যে সন্তুষ্ট কিনা, সেক্ষেত্রে যদি বলতে চাই যে আমার হিসাবটা আসলে শুধুমাত্র আমার জন্য নয়, আমি যেটা বললাম যে আমি দেশবাসীর জন্য এবং সকলের জন্য
হিসাবটা চেয়েছি, আমার একার জন্য নয়। এবং এটা কারো একার কিংবা কারো বাবার টাকারও হিসাব চাইনি, জনগণের টাকার হিসাব জনগণের সামনে আমি মানে উন্মুক্ত করতে চেয়েছি। তো সেই জায়গা থেকে যদি বলি, তারা যে হিসাবটা দিয়েছে, আপনারা সাংবাদিকতার জায়গা থেকে আপনারা কতটুকু সন্তুষ্ট? আপনারা কি 1 কোটি টাকার হিসাব মিলাতে পেরেছেন ক্যালকুলেট করে? আমি তো ক্যালকুলেট করে দেখলাম যে 66 লাখ টাকা আসে, বাকি 40 লাখ টাকা কোথায়? বাকি 40 লাখ টাকার হিসাব তারা এভাবে দিয়েছে। ধরেন আমরা কোনো জায়গায় 20 জন নেতাকর্মী গিয়েছি, সেখানকার স্থানীয় নেতাকর্মী যুক্ত হওয়ার পর 40 জন হয়েছে, 40 জনের একটা খরচ হয়েছে, ধরেন সেখানে কিছু টাকা এক্সট্রা গিয়েছে। তো সরকারি একটা পাবলিক ফান্ড, একটা টাকার হিসাব কি ধরে নেন, মনে করেন সাপোজ এভাবে হয়? অবশ্যই নয়। আপনাদের জায়গা থেকে আরও আপনারা ক্লিয়ারলি বলতে পারবেন। তো সেই জায়গা থেকে আসলে আমি বিষয়টি নিয়ে ভবিষ্যতেও আগাবো, আমি আইনিভাবেই আগাবো, আমি সেভাবেই মানে প্রস্তুতি নিচ্ছি। এবার একটু আমি যেতে চাই, আপনি এই বিষয়টি নিয়ে সর্বপ্রথম 23 এপ্রিল সংগঠনটির সভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং মুখ্য সমন্বয়ক হাসিবাল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে কমিটি বিলুপ্তি এবং একই সঙ্গে সঙ্গে এই যে অভিযোগ বললেন 1 কোটি টাকার, এই অভিযোগ তুলেছিলেন। আমরা যদি বলতে চাই, নির্বাচন গেল ফেব্রুয়ারিতে, নির্বাচনের এতদিন পরে আপনি টাকার বিষয়টি তুললেন, এখানে কি আসলে আপনার সঙ্গে ভাগ বাটোয়ার কোনো দ্বন্দ্ব এমন বিষয় আছে কিনা? এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা হয়েছে। এটা আসলে খুবই স্বাভাবিক, মানুষজন মনেই করবে যে আসলে এতদিন পরে কেন। কিন্তু আমি সংবাদ সম্মেলনে আসলে বিষয়টা কি হয় যে 10টা কথা বললে সর্বোচ্চ 2টা বা 3টা কথা হাইলাইট হয়, বাকি 8টা বা 9টা কথা আসলে চাপা পড়ে যায়। তো আমি সংবাদ সম্মেলনের শুরুতেই যেটা বলেছি যে আমরা শুরু থেকে কথা বলে এসেছি, যখন প্রথম সিদ্ধান্ত হয় যে আমরা সারা দেশব্যাপী বিভাগীয়ভাবে আমরা সফর করব এবং সারা দেশে গণভোটের হ্যায়ের পক্ষে প্রচারণা চালাবো, তখন অনলাইন মিটিংয়ে আমি সর্বপ্রথম প্রশ্ন করেছিলাম যে এত বড় বৃহৎ কর্মসূচি চালনা করতে যেই অর্থায়ন দরকার, সেই অর্থটা আসলে কোথা থেকে আসছে, সেই অর্থের যোগানটা কিভাবে হচ্ছে। সেই অনলাইন মিটিংয়ে রিফাত রশিদ উত্তর করেছিলেন, আমরা ব্যক্তিগত খরচে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করছি। আমি আবারও নোট করছি, তার উত্তর ছিল আমরা ব্যক্তিগত খরচে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করছি। এখন যেহেতু তারা ব্যক্তিগত খরচে করছে, আমার স্বাভাবিকভাবে আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে। আমি একটা মধ্যবর্তী পরিবারের সন্তান, আমার এখনও বাসা থেকে খরচ এনে চলতে হয়, আমার পড়াশোনা এখনও শেষ হয়নি। আমি ওইভাবে আসলে জুলাইয়ের পরে অনেক চেহারা অনেক সুন্দর হয়েছে, লেবাস চেঞ্জ হচ্ছে, আমি আগের লেবাসেই রয়েছি, আমার ফাইন্যান্সিয়াল অবস্থা আরও আগের থেকে অবনতি হয়েছে, উন্নতি হয়নি। তো সেই জায়গা থেকে আমার নিজের খরচে সারা দেশব্যাপী সফর করার মতো আর্থিক অবস্থা আসলে আমার নেই। তো সেই জায়গা থেকে, এবং আমার পরীক্ষাও তখন চলমান ছিল, ফাইনাল পরীক্ষা। তো আমি তখন যুক্ত হইনি, এবং প্রাথমিকভাবে যুক্ত হইনি আমার পরীক্ষার জন্য। পরবর্তীতে যখন তারা অর্থনৈতিক বিষয়গুলো ক্লিয়ার করছিল না, তখন ওই ক্ষোভ থেকে আমি আর যুক্ত হইনি সংগঠনের ওই প্রোগ্রামগুলোর সাথে। এবং কন্টিনিউয়াসলি আমরা বিভিন্নভাবে প্রশ্ন করেছি যে এত বড় কর্মসূচি, সারা জায়গায় জায়গায় হচ্ছে আমরা যাচ্ছি, প্লাকেট নিয়ে যাচ্ছি, 1টা বা 2টা ক্যারাভেনও ছিল, 3-4টা গাড়ি যাচ্ছে, তো সেখানে তো ভালো একটা খরচ আসে। যদি ধরি পার ডে 50,000 টাকা খরচ হলেও তো ভালো একটা খরচ, তাই না? তো 50,000 টাকা হিউজ একটা অ্যামাউন্ট, এটা কোনো মানে কম অ্যামাউন্ট না, এটা 1-2 হাজার টাকা না যে ভাগে ভাগে 1,000 টাকা করে দিয়ে দিলাম। তো এই টাকাটা কোথা থেকে আসছে? তো তারা কোনো সদুত্তর দেয়নি। এর পরবর্তীতে একজন এক্স মেজর, ওনার একটা পোস্টের মাধ্যমে জানতে পারি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 1 কোটি মতান্তরে 10 কোটি টাকার মতো ফান্ড পেয়েছে। আমি সেটার স্ক্রিনশট নিয়ে গ্রুপে পুনরায় জিজ্ঞেস করি, সেই স্ক্রিনশট আমার ফেসবুক আইডিতে আপনারা দেখতে পাবেন, আমি সেই স্ক্রিনশটও প্রকাশ করেছি। আমি পুনরায় জিজ্ঞেস করি, তখন ইলেকশনের পরপর আর কি, ইলেকশনের আগেও তো জিজ্ঞেস করেছি, ইলেকশনের পরপর জিজ্ঞেস করেছি, তখন তারা সরাসরি স্রেফ না করে দিয়েছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ধরনের কোনো ধরনের ফান্ড পায়নি সরকারি। আমরা যে ধরনের ফান্ড মেনশন করছি, কোনো ধরনের ফান্ড পায়নি। তারা ব্যক্তিগত উদ্যোগে ছোট ছোট কিছু ফান্ড, ভাই ব্রাদার বা পরিচিত লোকজনদের, শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ছোট ছোট কিছু টাকা ম্যানেজ করে তারা এই প্রোগ্রামগুলো করছে নিজেদের স্বার্থে, নিজেদের রাজনীতির স্বার্থে। তো তখন আসলে আপনি প্রশ্নগুলো কোন জায়গায় উত্থাপন করবেন? তারা তো স্বীকারই করছে না যে তারা ফান্ড পেয়েছে। তো সেখানে যখন ফান্ডই পায়নি, তখন অন্যায় অনিয়মের প্রশ্নটা কোথা থেকে আসবে? তো শুরু থেকেই তারা এইভাবে ধোঁয়াশার মধ্যে কেন্দ্রীয় কমিটিতে থেকে শুরু করে বিভিন্ন জেলা কমিটিগুলোকে ধোঁয়াশায় রেখেছে। এখন আপনি সরকারি একটা ফান্ড, পাবলিকের টাকাকে যখন পাবলিকের কাছ থেকে আপনি গোপন করবেন, তার মানে আপনার মনের মধ্যে অস্বচ্ছ চিন্তা রয়েছে, অন্যায়ের চিন্তা রয়েছে, কিংবা দুর্নীতির আখড়া আপনার মনের মধ্যে বাধা বেঁধেছে ওই ফান্ড বা ওই অর্থকে ঘিরে। সেই জায়গা থেকে আমরা সংবাদ সম্মেলনে উল্লেখ করেছি যে আমরা বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছি, বাংলাদেশ ব্যাংক থেকে আমরা রিপ্লাই পেলে বা যে কোনোভাবে এই তথ্যগুলো কালেক্ট করে আমরা সরাসরি আইনিভাবে আগাবো। এবং
এই বিষয়গুলো নিয়ে কাজ করব বা কথা বলবো। কেননা সরকারি ফান্ড তারা সর্বশেষ স্বীকার করেছে 12 এপ্রিল একটা মিটিংয়ে, আমাদের একটা মিটিং কল করা হয় 12 এপ্রিল। সেই মিটিংয়ে যখন আমরা উপস্থিত হই, উপস্থিত সকলের, আমরা যারা উপস্থিত ছিলাম সবার মোবাইল ফোন প্রথমে জব্দ করে নেয়, যাতে আমরা কোনো ধরনের তথ্য প্রমাণ বা রেকর্ড বা যে কোনো ধরনের ডকুমেন্টস যাতে আমরা সংরক্ষণ করতে না পারি। এর পরবর্তীতে তারা কোনো ধরনের ডকুমেন্টস প্রদর্শন ছাড়া শুধুমাত্র মুখে মুখে একটা ফোনের মধ্যে একটা ড্রাফট বা কিছু বের করে এভাবে মুখে মুখে অমুক জায়গায় এত টাকা, অমুক জায়গায় এত টাকা, এভাবে তো আসলে কোনো সরকারি জিনিসের হিসাবটা হয় না। এবং এটা দিয়ে যদি তারা মনে করে যে তারা প্রপার হিসাব আমাদের সামনে উপস্থাপন করেছে, সেটা কতটুকু গ্রহণযোগ্য। আপনি জেনে থাকবেন যে 21 টেলিভিশন রিফাত রশিদের সাথে একসময় যোগাযোগ করেছিল একটা টকশোর বিষয় নিয়ে। তখন তিনি প্রথমে রাজি হয়েছিলেন, আমি যখন থাকবো সে জেনেছে, পরবর্তীতে সে আর জয়েন করেনি, রাজি হয়নি, টকশোতে জয়েন করেনি। এবং সেই সাংবাদিকরা খোঁজ নিয়ে যতটুকু পেয়েছে যে তারা যেই ফাউন্ডেশনের কথা বলছে, যে সেট স্টুডেন্ট অ্যাগেনস্ট ডিসক্রিমিনেশন, এই নামে কোনো ফাউন্ডেশন তারা খুঁজে পায়নি। এবং মানে এই নামে কোনো ফাউন্ডেশন খুঁজে পায়নি, কোনো ওয়েব পোর্টাল কিংবা লিঙ্কও তারা খুঁজে পায়নি। এবং তাদের ভাষ্য মতে যে তারা 1 সপ্তাহ আগে একটা ফাউন্ডেশন রেজিস্টার, তারা যে প্রেস ব্রিফিং করেছে সেখানে যদি আপনি লক্ষ্য করে থাকেন যে 1 সপ্তাহ আগে মানে খুব তোড়ঝোড় করে তারা ফাউন্ডেশন রেজিস্ট্রেশন করেছে। তো 1 সপ্তাহ আগে একটা রেজিস্টার্ড হওয়া একটা ফাউন্ডেশন যার মাঠ পর্যায়ে কোনো অ্যাক্টিভিটি নাই, তাকে আসলে বাংলাদেশ ব্যাংক কীভাবে 1 কোটি টাকা দেয়? তো গোড়াই আসলে গলদ রয়েছে। আশা করি ঊর্ধ্বতন আমরা আইনিভাবে আগাবো এবং এই বিষয়গুলো নিয়ে সবার সামনে খোলসা করব যে আসলে কেঁচো খেতে না সাপ বের হয়। আপনি সংবাদ সম্মেলনটি করার যখনই প্রেস রিলিজটি গণমাধ্যমে পাঠালেন, তার পরপরই আপনার বিরুদ্ধে একটি অভিযোগ তোলা হলো যে আপনি সংগঠনটি থেকে 10 লক্ষ টাকার মতো, আপনি এবং আপনার সঙ্গে যারা ছিলেন তারা 10 লক্ষ টাকার মতো ওখান থেকে দাবি করেছিলেন, সেটা আপনাদেরকে দেয়া হয়নি, সে কারণে আপনি একটি সংবাদ সম্মেলন করছেন। আসলে এই বিষয়ে আপনি কি বলতে চান? দেখেন, যদি আমি আপনার কাছে অবৈধভাবে 10 লক্ষ না 10 টাকাও দাবি করি, সেটা আপনি সাথে সাথেই জানাবেন। আমার প্রতিক্রিয়া দেখার পরে আপনি কেন জানাবেন? তারা কিন্তু আগে পরে কখনো বলেনি। আমি যখন প্রেস ব্রিফিং করছি, প্রেস ব্রিফিংয়ের খুব সম্ভবত 1 থেকে 1.5 ঘন্টা আগে এই নিউজটি তারা ছড়িয়েছে, এবং তাও তাদের নিজেদের মিডিয়া থেকে। আপনারা জেনে থাকবেন যে কোন মিডিয়া থেকে এটি ছড়ানো হয়েছে, তো বা নিজেদের পেজগুলো থেকে। তো সেই জায়গা থেকে আমি তাদের কাছে টাকা চেয়েছি, সেটা নিশ্চয়ই আমার প্রেস ব্রিফিংয়ের আগে বা তারা যখন এনসিপিতে যুক্ত হয়েছে 19 এপ্রিল, তার আগে। তাহলে 23 এপ্রিল আমি প্রেস ব্রিফিং করেছি, তাহলে তারা 19 এপ্রিল কেন হচ্ছে এটাকে খোলাসা করলো না যে আমরা এই ধরনের অবৈধ তাদের কাছে চাঁদা দাবি করেছি? করেনি। তারা কেন যখন আমরা চাঁদা দাবি করেছি সেটার কেন তখন প্রকাশ করেনি। তাদের কাছে সাংবাদিকরা তথ্য প্রমাণ চেয়েছে, আপনারা দেখেছেন। সেটা তথ্য প্রমাণ চাওয়ার ক্ষেত্রে তারা যে প্রতিক্রিয়া দেখেছে, তারা কিন্তু উগ্র হয়ে গিয়েছে। তারা কোনো উত্তর দিতে পারেনি এবং তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছে সাংবাদিকদের এই প্রশ্নে। সাংবাদিক প্রশ্ন করেছিল যে সিনথিয়া জাহিন আয়েশা যে আপনাদের কাছে 10 লক্ষ টাকা চাঁদা চেয়েছে, সেটা কোনো তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে কিনা? তারা প্রমাণ তো দিতেই পারেনি, উল্টারও সাংবাদিক রূপে ক্ষিপ্ত হয়েছে। তো একটা মানুষ যখন চাঁদা চাইবে বা এই চাইবে, সেটা নিয়ে তো একটা কনভারসেশন হয় না, অনেকগুলো কনভারসেশন হবে নিশ্চয়ই, তাই না? তো সেক্ষেত্রে কোনো না কোনো প্রুফ তো তাদের কাছে থাকা উচিত, তাই না? তো তারা তো কোনো ধরনের প্রমাণ দেখাতে পারেনি এবং তারা খুবই ধোঁয়াশার মধ্যে রেখেছে। এবং আমি যখন অভিযোগ তুলছি তাদের বিরুদ্ধে, তারা একটা পাল্টা অভিযোগ তুলতে হবে বিধাই আমার বিরুদ্ধে তুলেছে, যেটার কোনো ভিত্তি নেই, কোনো তথ্য প্রমাণ নেই। আমি যদি একটু বলতে চাই, একটি সংগঠন যার কাজ এখন খুব একটা নেই বললেই চলে, এমন একটা সংগঠন নতুন একটি আবার ফাউন্ডেশন করলো 1 কোটি টাকা ডোনেশন নেওয়ার জন্য। ডোনেশন বলেন না, যাই তাও আবার সরকারের কাছ থেকে। আপনি এই বিষয়টিকে কীভাবে দেখছেন, তাও গোপনে? এই বিষয়টিকে আমি আসলে যদি বলতে চাই, এখনই সরাসরি মতামত দেওয়াটা ঠিক হবে কি না, বা আমি ওইভাবে বলতেও চাই না, আমি খুব সফটলি বলছি এখন পর্যন্ত। সেটা হচ্ছে 1 সপ্তাহ, আমার জ্ঞান যতটুকু বলে, 1 সপ্তাহ আগে রেজিস্ট্রেশন পাওয়া কোনো ফাউন্ডেশনকে সরকার 1 কোটি টাকা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। অনেকের কাছে এটা ছোট অ্যামাউন্ট হতে পারে, বাট পাবলিকের টাকা তো এটা হিউজ একটা অ্যামাউন্ট। তো 1 কোটি টাকার মতো ফান্ড 1 সপ্তাহ আগে সংগঠনকে, যেটার মাঠ পর্যায়ে কোনো মানে ফাউন্ডেশনকে মাঠ পর্যায়ে কোনো অ্যাক্টিভিটি ছিল না, সেটাকে সরকার দিতে পারে না, আমার জ্ঞান এটা বলে। এবং আমি বেশ কিছু বিশেষজ্ঞ বা যাদের সাথেই আলাপ করেছি, তারাও এটাই বলে যে দিতে পারে না সরকার, এটার এভাবে দেওয়ার তাদের আসলে সুযোগ নেই। এবং সিএসআর ফান্ড থেকে সরকার গণভোটের পক্ষে প্রচার করতে পারে কিনা, সেটারও একটা প্রশ্ন থাকে। এবং 1 সপ্তাহের মধ্যে একটা ফাউন্ডেশন কিভাবে রেজিস্টার্ড হয়, সেটাও কিন্তু একটা প্রশ্ন। তো বিষয়গুলো নিয়ে কাজ করছি, আমি খুব ধীরে গতিতেই কাজ করছি, কারণ আমি কোনো তাড়াহুড়ো করতে চাই না। আমার মধ্যে ওই
তাড়াটা নেই বা এটা নেই, আমি খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে সঠিক পদক্ষেপগুলো নিতে চাই, যার জন্য খুব ধীরভাবেই আগাচ্ছে। খুব শীঘ্রই এই বিষয়গুলো নিয়ে আরও যাদের সামনে আবারও একবার হয়তো বা বসা হবে। আপনি বলছিলেন আপনার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্সেস নেই, মানে বৈষম্য বিরোধী আপনাদের যে পেজে। পেজটি রয়েছে ওইটার। ঠিক একই অভিযোগ কিন্তু যখন এই সংগঠনটির মুখপাত্র হিসেবে উমামা ফাতেমা ছিলেন, জি। তিনিও করেছিলেন যে তাকে জি। অ্যাক্সেস দেওয়া হয়নি। জি। আসলে একটি সংগঠনের সত্য। মূল পোস্টে থাকার পরেও তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয় না, কিংবা তাদের কাজের কন্ট্রোলে স্পেসগুলো দেওয়া হয় না। কেন আসলে? এটা রিজন এবং আপনাদের সংগঠনের নাম বৈষম্য বিরোধী, এখানে কি বৈষম্য হচ্ছে না? এক্স্যাক্টলি। এখানে যদি বলতে চাই যে আসলে উপর হয়ে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে পড়ে। আমি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিয়ে অভিযোগগুলো করছি, আলটিমেটলি আমি নিজেকেই অভিযুক্ত করছি কোনো না কোনোভাবে। আমার নীতিবোধ এটাই বলে, তাদের নীতিবোধ এটা বলে কিনা আমি জানি না। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই, উমা ফাতেমা যখন দায়িত্বে ছিলেন তাকেও সেভাবে কাজের স্পেস দেওয়া হয়নি, যেটা উমা ফাতেমা সরাসরি নিজেই বলেছেন, এটা আমার কথা নয়। এবং আমি মুখপাত্র হওয়ার পর উমা ফাতেমাদের মুখপাত্র হওয়ার একটা প্রসেস ছিল। আমরা কিন্তু সরাসরি কাউন্সিলিং বা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। তো ভোট করে নির্বাচিত হওয়ার পরেও আমি মুখপাত্র হিসেবে মুখপাত্রের যে দায়িত্ব, মুখপাত্রের যে কাজের স্পেস, সেটাকে কখনোই দেওয়া হয়নি। এবং সেটার নানাবিধ কারণও রয়েছে। বেশ কিছু স্ক্রিনশট আমার কাছে রয়েছে। ব্যক্তিগত ক্ষোভ বা ইচ্ছা আকাঙ্ক্ষার জায়গা থেকে আমাকে এভাবে কাজ করতে দেওয়া হয়নি। এখন আমি যদি বলি যে এক্সেস দেওয়া হয়নি, আপনারা লক্ষ্য করে থাকবেন, একজন মানুষ যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব থেকে তার দায়িত্বকাল কিংবা দায়িত্বের সময়সীমা শেষ হওয়ার আগেই পদত্যাগ করে অন্য একটা রাজনৈতিক দলে যুক্ত হয়েছে তার রাজনৈতিক অভিলাষের জন্য, সেই মানুষটার কোনো বার্তা সেটা কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরাসরি প্রকাশিত হতে পারে? অবশ্যই না, কারণ সে অলরেডি পদত্যাগ করেছে। আপনারা দেখতে পারবেন 19 এপ্রিল তারা এনসিপিতে সরাসরি যুক্ত হওয়ার পরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পেজ থেকে রিফাত রশিদের ভিডিও বার্তা ক্যাপশন দিয়ে প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র তারা পেজটাকে জিম্মি করে এটাকে কন্ট্রোল করতে চায়, তাদের মতো করে পরিচালনা করতে চায়, একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে এটাকে ব্যবহার করতে চায়। 71কে যেমন একাত্তরকে যেমন আওয়ামী লীগ নিজেদের বাপদাদার সম্পত্তি হিসেবে ক্লেম করত, সেম এখন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা জুলাইকে তাদের বাপদাদার সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি হিসেবে ধরে নিয়েছে, যেটা সম্পূর্ণই ভুল। এবং আমরা এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আপনাদের সংগঠনটি থেকে যারা আসলে এনসিপিতে যোগদান করেছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? এখানে শুধুমাত্র রিফাত রশিদ একা জয়েন করেনি তো, তাদের বলা হচ্ছে উদ্দেশ্যে পুরো সংগঠনটি জয়েন করেছে। এটা খুবই ভুল এবং মিথ্যা এবং বিভ্রান্তিমূলক একটা বার্তা যে পুরো সংগঠনটি যুক্ত হয়েছে। না, আপনি খোঁজ নিলে দেখতে পারবেন আমাদের জেলা কমিটিগুলো থেকে শুরু করে বিভিন্ন ইউনিট কমিটিগুলো কী পরিমাণে স্ট্রং এবং তাদের যে ক্যাপাবিলিটি, তারা এখনও কাজ করছে। লোকালি তাদের আহত শহীদ পরিবার থেকে শুরু করে বিভিন্ন সময় দেশের ক্রাইসিস মোমেন্টগুলো নিয়ে তারা কথা বলছে, তারা সভা সমাবেশ মিটিং মিছিল করছে, প্রতিবাদ জানাচ্ছে এবং সর্বোপরি জনগণের জন্য কাজ করছে এখন পর্যন্ত। সেই জায়গা থেকে সেন্ট্রাল কমিটি থেকে শুরু করে সারা বাংলাদেশের জেলা কমিটিকে তারা একটি ভুল বার্তা দিয়েছে যে সব সংগঠন, এটা প্রচণ্ড রকমের একটা বিভ্রান্তিমূলক বার্তা। এবং যারা যুক্ত হয়েছে তাদের জন্য শুভকামনা। কেউ যদি নিজের ইচ্ছায় কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে রাজনীতি করতে চায়, সে সেটা করতেই পারে, সেখানে কোনো বাধা নিষেধ নেই। সেটা কোনো রাজনৈতিক দলই কোনো এই ব্যারিয়ারটা তৈরি করে না। রাজনৈতিক সিদ্ধান্ত একটা ব্যক্তি স্বাধীনভাবেই নিতে পারে, এটা সব রাজনৈতিক দলেই রয়েছে, সব সংগঠনেই রয়েছে। সেই জায়গা থেকে তাদের সিদ্ধান্ত তাদের জন্য শুভকামনাই জানাতে পারি। কিন্তু তারা অন্য একটি দলে যুক্ত হওয়ার পরেও যেভাবে অযাচিতভাবে অবৈধভাবে হস্তক্ষেপ করে বৈষম্য বিরোধীকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, সেটা তাদের এখতিয়ার বহির্ভূত এবং এটার জন্য আমি লড়ব। এনসিপির অধিকাংশ নেতারাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানের সঙ্গে যুক্ত ছিলেন এবং আপনি অভিযোগ তুলেছেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনটি এনসিপি ভাঙতে চায়। আপনি নিজেই বলেছিলেন, আসলে কেন মনে হচ্ছে যে সরাসরি এই ওয়ার্ডটা বলেছে? আপনার কথার মিনিং এমনটাই ছিল যে আসলে বৈষম্য বিরোধীকে ভাঙতে এনসিপি তোড়জোড় চালাচ্ছে, এমন কিছু একটা বলেছিলেন আপনি? না, সেখানে আমার ওয়ার্ডটা ছিল এমন, প্রেস ব্রিফিংয়ের মধ্যে আমি যেই কনভারসেশনটা বলেছি, আমি যখন বারবার এই গণভোটের প্রচারণার পক্ষে ফান্ড রিলেটেড বিষয়গুলো নিয়ে যখন কথা বলেছি, প্রশ্ন তুলেছি, তখন আমাকে বারবার ব্লেম দেওয়া হয়েছে যে আমি সংগঠনকে ভাঙতে চাই বিধায় এই ধরনের কোশ্চেনগুলো অ্যারেঞ্জ করছি। এনসিপি কি আসলে কোনো কারণে বৈষম্যকে তাদের মধ্যে নিয়ে যেতে চায়? ধরেন এনসিপির একটি সংগঠন প্রতিম দেখেন,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে এনসিপির জন্ম, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। এবং সেই জায়গা থেকে যদি বলতে চাই, 24 পরবর্তী বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দলই আছে সবগুলো দলই কিন্তু নতুনভাবে বৈষম্য থেকেই জন্ম নিয়েছে। কেননা আমি যদি বলতে চাই, অর্থ হয়তো বা বাজেভাবে ফ্রেমিং করা হতে পারে, বাট আই এম সরি টু সে যে 24-এর আগে বিএনপির যে শোচনীয় অবস্থা ছিল, তারা তাদের দলীয় কার্যক্রম থেকে শুরু করে রাস্তায় তাদেরকে নামতে দেওয়া হতো না, গুম খুন নির্যাতিত ছিল তারা এবং জামাত থেকে শুরু করে এরা কিন্তু সব থেকে বেশি নির্যাতিত ছিল। তারা কিন্তু তাদের গণতান্ত্রিক যে অধিকার, যে চর্চা, সেটিও করতে পারতো না। তাদের যে নতুন করে গণতান্ত্রিক যে যাত্রাটা শুরু হলো, সেটা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে যাত্রা, সেটার মধ্য দিয়েই নতুন করে শুরু হয়েছে। এবং তারা কিন্তু এইটার একটা অংশ। সবগুলো রাজনৈতিক দল বলি, সবগুলো সংগঠন, এটা কিন্তু সবাইকে নিয়েই কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এখন সেখান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যদি কেউ এককভাবে একক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করতে চায়, সেটা অবশ্যই ঘৃণ্য প্রচেষ্টা এবং সেটাকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। কেননা এই ব্যানার বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পরের যেই লড়াই, 71-এর লড়াইয়ের পরে সর্ববৃহৎ ঘটনার জন্ম দিয়েছে। এবং এই ব্যানারে, এই সংগঠনের ছায়াতলে এসে মানুষজন জান বিলিয়ে দিয়েছে। মানুষ জানতো, আমরা জানতাম আমরা রাস্তায় নামলে আমরা শহীদ হতে পারি, শহীদ হয়েছে আমাদের ভাইরা, কিন্তু তারপরও তারা বৈষম্যর নামেই স্লোগান দিয়ে এই বৈষম্যকে বিলোপ করার জন্যই রাস্তায় নেমেছে। তার এই সংগঠনের যে মহিমা, এই সংগঠনের যে পবিত্রতা, এই সংগঠনের যেই মহিমান্বিত যেই ভূমিকা, এটাকে যদি একটা দলের মধ্যে নিয়ে গিয়ে কেউ কলঙ্কিত করতে চায়, এটাকে একটি দলীয় ট্যাগ দিতে চায়, সেটা তো অবশ্যই কোনোভাবেই কাম্য না এবং সেটাকে প্রতিরোধ করতে হবে। আমি সংগঠনের দায়িত্বশীল জায়গা থেকে আমাকেও প্রতিরোধ করতে হবে। আমি মনে করি বাংলাদেশের সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রমজীবী মানুষ, প্রত্যেকটা কর্মজীবী মানুষ, প্রত্যেকটা সাংবাদিক, প্রত্যেকটা লয়ার থেকে শুরু করে সবার এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। কারণ সবাই দলমত নির্বিশেষে এই বৈষম্য বিলোপের জন্যই কাজ করেছে। এই ব্যানারটাকে আমি মনে করি সেই পবিত্রতার জায়গায় রাখা উচিত এবং সেটার জন্য সবারই ভয়েস রেজ করা উচিত। আমি আমার দায়িত্বশীল জায়গা থেকে হয়তো বা দায়টা বেশি, কিন্তু দায়িত্বের জায়গায় যদি বলি, কারণ এই ব্যানারটা তো আর আমার একার জন্য গড়ে ওঠেনি। আপনারা সংবাদকর্মী যারা ছিলেন, সংবাদ মাধ্যমে যারা কাজ করেছেন, তাদের সংবাদ প্রচারণের মাধ্যমে একটু একটু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছে। যারা আইনজীবী ছিলেন, তারাও দেখেছি আমরা 1 আগস্ট কিভাবে হাইকোর্টের মধ্যে আমাদের পক্ষে দাঁড়িয়েছে। আমরা দেখেছি শিল্পীরা, চলচ্চিত্র শিল্পী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যখন নেমে এসে এই ব্যানারকে বৈধতা দিয়েছে, এই ব্যানারের হয়ে লড়েছে, কথা বলেছে, সবাই এক ব্যানারের ছায়াতলে এসেছে, তখন আমাদের দাবিটা মজবুত হয়েছে, তখনই কিন্তু স্বৈরাচারের পতন হয়েছে। তো এই ব্যানারটা সবার অংশগ্রহণে গড়ে উঠেছিল। হয়তো বা আমি এখন দায়িত্বে আছি বিধায় আমার দায়টা বেশি, কিন্তু সবাই এটার সাথে আমি মনে করি রিলেটেড। তো সেই জায়গা থেকে এই যে ঘৃণ্য প্রচেষ্টা, একটা রাজনৈতিক দলের ট্যাগ দেওয়া, দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করার যে প্রচেষ্টা, সেটির বিরুদ্ধে কিংবা সেই যে অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য সবারই সম্মিলিতভাবে কথা বলা উচিত বলে আমি মনে করি। সংগঠনটির আসলে ভবিষ্যৎ কি? আমি মনে করি যে এই সংগঠনের, যেটা আমি শুরুতেই বললাম, যে প্রেক্ষাপট কিংবা মহিমা বা গুরুত্ব ব্যাপক এবং অতুলনীয়, যেটাকে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যে মুক্তিযুদ্ধ তো মানুষ দেশের নামে স্লোগান দিয়ে করেছে, তখন একক কোনো সংগঠন বা ব্যানার ছিল না বা ওইভাবে হয়নি। কিন্তু এরপরে যে বৃহৎ ঘটনা, যেখানে আমাদের হাজার হাজার শহীদ রয়েছে, আহত রয়েছে, যারা এই ব্যানারে নেমে এই ব্যানার কাজ করেছে, তো সেই জায়গা থেকে এটার কাজটা আমি যদি বলি যে বাংলাদেশ আসলে এখন যে সময়টা পার করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। গণঅভ্যুত্থান, একটা অন্তর্বর্তীকালীন সরকার, এর পরবর্তীতে নির্বাচিত একটা সরকার দেশ গঠন করার দায়িত্ব নিয়ে কাজ করছে। সেই জায়গায় আমি মনে করি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক গুরু দায়িত্ব পালন করার রয়েছে। সেখানে হতে পারে আহত শহীদ পরিবারদের নিয়ে কাজ করা, আমরা আমাদের যেই জুলাই স্মৃতির যেই জুলাইয়ের যে স্মৃতিগুলো, যে ডকুমেন্টেশনগুলো, যে বিষয়গুলো নিয়ে কাজ করা এখনও বাকি। আমাদের কালচারাল জায়গা থেকে জুলাইকে আমরা এখনও ডেভেলপ করতে পারিনি, সেই জায়গাগুলো নিয়ে কাজ করার অনেক স্কোপ রয়েছে। এরপর যদি বলতে চাই যে
সরকার তো আমি মনে করি জুলাইয়ের সরকার এখন বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো এক্সিস্ট করছে, যারা সরকার গঠন করেছে, সবাই জুলাই পক্ষের শক্তি, সবাই একত্রিত হয়েই জুলাইকে নামিয়েছিল। তো সেই জায়গা থেকে যদি কখনো সরকারও তাদের কমিটমেন্ট কিংবা জায়গা থেকে বিচ্যুত হয়, আমরা হয়তো বা তাদেরকে তাদের ভুলটা শুধরে দিয়ে তাদেরকে সঠিক পরামর্শ কিংবা সঠিক জায়গাটা দেখাতে পারি যে আপনারা এই পথে হাঁটুন, আমাদের আহত শহীদরা আপনাদেরকে এই পথে দেখতে চায়। তো সেই জায়গা থেকে মনে করি যে এই সংগঠন, এই ব্যানারের যে মহিমা, যেই দায় রয়েছে, সেই জায়গা থেকে উচিত এই ব্যানারকে এইভাবে বাঁচিয়ে রেখে এই ব্যানারকে একটা স্বতন্ত্র, স্বাধীন, নিরপেক্ষ জায়গায় কাজ করার সুযোগ তৈরি করতে দেওয়া, এইভাবে যে দলীয়করণের যে চেষ্টা সেটি না করা, যাতে করে এই ব্যানারকে বিএমপিও ওন করতে পারে যে এই ব্যানার তাদের, যাতে করে জামাতও ওন করতে পারে এই ব্যানার তাদের, যাতে করে গণ অধিকারও ওন করতে পারে এই ব্যানার তাদের, যাতে করে এবি পার্টি ওন করতে পারে এই ব্যানার তাদের, যাতে করে ছাত্রদল, শিবির থেকে শুরু করে সবাই যাতে বলতে পারে যে এই সংগঠন, এই ব্যানারটি আমাদের। এই ব্যানারের কার্যক্রম আমি মনে করি এমন হওয়া উচিত। তো সেই জায়গা থেকে এই ব্যানার, এবং এই ব্যানারের আরও একটি গুরুত্ব রয়েছে যে দেখবেন 5 আগস্ট পরবর্তী বিভিন্ন ক্রাইসিসে যখন এই ব্যানার ডাক দিয়েছে, সব সংগঠন কিন্তু আবার একভাবে এক টেবিলে বসেছে, নিজেদের মধ্যে নানা দ্বন্দ্ব, নানা ক্লোহর পরও কিন্তু বসেছে। তো এই ব্যানার কিন্তু ওই জায়গাটা এখনও রাখে। তো আমি মনে করি দেশের ক্রাইসিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ব্যানারের কাজ করার সুযোগ রয়েছে এবং আমরা সেটি করতে চাই। আপনি কি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন বা হওয়ার ইচ্ছা আছে কিনা? দেখেন, আমি আসলে দেশের জন্য কাজ করতে চাই, আমার প্রথম এবং শেষ লাইন এটাই। তো সেক্ষেত্রে এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমার বেস্ট বা সর্বোচ্চটুকু দিয়ে কাজ করতে পারবো, সেই অপরচুনিটি রয়েছে। যদি কখনো মনে হয় যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হলেও আমি আমার জায়গা থেকে জনগণের জন্য, দেশের জন্য আরও ভালো কাজ করতে পারবো, সুযোগ পাবো, সেক্ষেত্রে সেটা আসলে ভবিষ্যৎ নির্ধারণ করবে। এখনই আমি ওইভাবে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা বা চিন্তা করছি না। যাদের হাতে হাত ধরে জুলাইয়ে আপনি রাজপথে ছিলেন, তাদের অনেকেই এনসিপিতে আছেন এবং এনসিপি বলছে তাদের বসন্ত চলছে। দলটি নিয়ে আসলে আপনার ভাবনা কি? এনসিপির জন্য বড় বড় শুভকামনা, কেননা আমি যেটা মনে করি, আমি না, শুধু বাংলাদেশের প্রত্যেকটাই ফ্যাসিবাদ বিরোধী মানুষ এনসিপির প্রতি একটা আশা রাখে। তরুণদের একটা দল, নতুন রাজনৈতিক অনেক বিষয় নিয়ে তারা আমাদের আশা দেখিয়েছে, স্বপ্ন দেখিয়েছে। সেই জায়গা থেকে তাদের প্রতি সেই আশাটা সব মানুষই রাখে, সেটা বিএনপিও রাখে, জামাতও রাখে। তারা কিন্তু তাদের বিভিন্ন বক্তৃতায় বলে যে তারা এনসিপির প্রতি সেই আশাটা রাখে। আমিও অ্যাজ ইউজুয়াল সেই জায়গা থেকে তাদের প্রতি আশা রাখি এবং আমি মনে করি যে আসলে নতুন নতুন মানুষ যুক্ত হলেই যে একটা দলের বৃদ্ধি ঘটে কিংবা প্রসার ঘটে, প্রত্যন্ত অঞ্চলে তাদের পরিধি বৃদ্ধি পায়, সাংগঠনিক কাঠামো, স্ট্রাকচার শক্ত হয়, সেটা আসলে নয়। আমি মনে করি যে মানুষ যুক্ত হওয়ার পাশাপাশি তাদেরকে প্রপার কাজের স্পেস দেওয়া, জায়গা করে দেওয়া, পুরাতন রাজনীতির যেই বিষয় যে একজন উপরে উঠলে বা ভালো কাজ করলে তাকে যেতে ধরা, তাকে কাজ করতে না দেওয়া, এই মনোভাব বা এই বিষয়গুলো যাতে এনসিপি দূর করে। আমি যদিও যুক্ত না, বাট তারপরেও তাদের জন্য এটা পরামর্শ, এবং সবাইকে যাতে সমানভাবে কাজ করার স্পেস দেয় এবং যোগ্যতাটাই যেন সেই মাপকাঠি হয় তাদের একমাত্র। সেক্ষেত্রে আশা করি তারা অনেক দূর আগাতে পারবে এবং তাদের প্রতি এই আশাটা রাখতে চাই, কেননা তারা তাদের ডাকেই শত সহস্র মানুষ রাজপথে নেমেছে। আমি চাই বাংলাদেশের মানুষ তাদেরকে সেই সম্মান কিংবা শ্রদ্ধের জায়গায় সারা জীবন রাখুক এবং তারাও সেটা বজায় রাখুক, তাদের প্রতি এই আহ্বান থাকবে। আপনি যেহেতু জুলাই পক্ষের ছিলেন এবং জুলাইয়ের পরে প্রত্যাশা ছিল সরকারের থেকে আকাশচুম্বী, নতুন একটি সরকার এসেছে, তাদের থেকে কতটুকু প্রত্যাশা পূরণ হচ্ছে? দেখেন, আমি আসলে শুরু থেকেই যেটা বলে আসছি যে একটা আমাদের 24 পরবর্তী যেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়, সেখানে প্রতিদিনই আসলে রাস্তায় কোনো না কোনো আন্দোলনের জন্য রাস্তা ব্লক করে রাখা হতো, রাস্তায় দেখা গিয়েছে। হতে পারে সেটা কিছু কিছু উদ্দেশ্য প্রণোদিত, কিছু কিছু মনে করেছে যে এই সরকারের বা অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বা তাদের দাবি দেওয়া মেনে নেবে বা পূরণ করবে, তাদের সমস্যাগুলো শুনবে, বিভিন্ন কারণ হতে পারে। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে আশা ছিল, সেখানে তারা ব্যর্থতার পরিচয় দিয়েই দায়িত্ব ছেড়েছে, তারা সেইভাবে কাজ করতে পারেনি। এখন একটা নির্বাচিত সরকার এসেছে, জনগণের ভোটে তারা নির্বাচিত হয়ে এসেছে। সেই জায়গায় আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে তাদের প্রতি আকাঙ্ক্ষাটা আরেকটু বেশি, কেননা তাদের এই নির্বাচন, এই
নির্বাচিত হওয়ার যে যাত্রাটা, সেটা গত 17 বছর 18 বছরে মানুষের বহুল আকাঙ্ক্ষিত একটা উৎসবের মধ্য দিয়ে তারা এসেছে, আকাঙ্ক্ষার মধ্য দিয়ে তারা এসেছে। সেই জায়গা থেকে তারা যেন জুলাইকে মনে রাখে, জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটা ছিল, জুলাই একজন মাও তার সন্তানের জন্য রাজপথে নেমেছে, একজন মাছ বিক্রেতা সেও রাজপথে নেমেছে, একজন ভ্যান চালক সেও নেমেছে, ভ্যান চালকের তো কোটার প্রয়োজন ছিল না, সেও নেমেছে। সে নেমেছে এটার জন্যই যে আমি ভ্যান চালাই তো কী হয়েছে, আমার ছেলে যেন এটার ভুক্তভোগী না হয়। তো বৈষম্যহীন যে একটা দেশ, সর্বক্ষেত্রে সবার সমান অধিকার, নাগরিক অধিকার এবং নিরাপত্তা, এটার যে বিষয় ছিল, এবং সর্বোপরি আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, সেটি আসলে তাদের কাছে প্রত্যাশা। এবং আমি মনে করি যে সরকার এখন যে অবস্থা পার করছে, খুবই ক্রিটিক্যাল অবস্থা পার করছে, নানা দিকে নানামুখী সমস্যা, নানামুখী ক্রাইসিসের মধ্যে তারা দায়িত্ব নিয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি তাদেরকে সহযোগিতাপূর্ণ সময় দেওয়া উচিত, শুধু সময় না, সহযোগিতাপূর্ণভাবে সময় দেওয়া উচিত, তাদের কাজের ক্ষেত্রে কোঅপারেট করে তাদেরকে সময় দেওয়া উচিত। সেক্ষেত্রে আশা করি তারা খুব চতুরতার সহিত সেই সহযোগিতা কাজে লাগিয়ে দেশের জন্য কাজ করতে পারবে, নিজেদেরও মানে দেশের জন্য কাজ করার সুযোগটাকে কাজে লাগাতে পারবে। প্রত্যাশা রাখি তারা জুলাইকে মনে রাখুক, জুলাইকে ধারণ করুক এবং সেভাবেই কাজ করুক। একদমই অনুষ্ঠানের শেষ দিকে আমরা এবার আসলে প্রশ্ন করতে চাই না, এমন কিছু একটা শুনতে চাই যেটি আসলে দর্শকদের উদ্দেশ্যে এখান থেকেই প্রথম বলা হবে, যে কথা আসলে সিনথিয়া কোথাও বলেনি। আচ্ছা, অনেক জায়গায় আসলে অনেক কথা বলা হয়, সেক্ষেত্রে যদি বলি, যখন আসলে আমাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসে, তখন এমন নয় যে খুব স্বাচ্ছন্দ্যে আমরা সেই অভিযোগটা বলি, কিন্তু মনের মধ্যে আমাদেরও খারাপ লাগে যখন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ উঠে বা আমরাই যখন বলি, খারাপ লাগে যে আসলে জুলাইয়ে তো আমরা জানের পরোয়া করি নাই, জুলাইয়ের পরে আমরা যে জীবনটা পেয়েছি সেটা বোনাস। আমার জুলাইয়ের মধ্যে এমন অনেকগুলো ঘটনা রয়েছে যেখানে আমি হয়তো বা স্পট ডেট হওয়ার পসিবিলিটিস অনেক ছিল। খোদা তাআলা চেয়েছেন বেঁচে থাকি, কাজ করি বা দেশের জন্য চিন্তা করি, হয়তো বা এই জন্যই বেঁচে রয়েছে। কিন্তু এই জীবনটাকে নিজের জন্য আমি চিন্তা করি না, আমি ভাবি যে হয়তো ওই জন্যই আমাকে আল্লাহ হয়তো বা নতুন কোনো দায়িত্ব দিয়েই বাঁচিয়ে রেখেছেন, নয়তো যে সিচুয়েশন থেকে বা যে মুহূর্তগুলো থেকে ফিরে এসেছে সেই মুহূর্তগুলো থেকে অনেকেই ফিরে আসেনি। তো সেই জায়গা থেকে বলতে চাই যে আমাদের প্রতি ভরসা রাখেন, অন্তত আমি সিনথিয়া কাজ করতে চাই আর জুলাইকে নিয়েই কাজ করতে চাই। জুলাই আমাদের এমন একটা জায়গা, 5 আগস্ট আমি নিজে হাতে কয়েকশো লাশ দেখেছি, ভ্যানে করে মানুষের লাশ সরিয়েছি, রাস্তার রক্তগুলো, এখনও সেই রাস্তাগুলো দেখলে আসলে ওই স্মৃতিগুলো মানে মনে পড়ে। এখন অনেকটা ট্রমাটাইজ, ওই ট্রমা থেকে এখনও বের হতে পারিনি। তো অনেকেই ধারণা আমরা হয়তো বা জুলাই মানে সামগ্রিকভাবে মোটা দাগে আমাদের উপরে যে ব্লেমটা, যে সমন্বয়ক বা যারা ছিলাম আমরা জুলাইকে বিক্রি করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছি, না, জুলাইয়ের মধ্যে মরণকে কবুল করে রাস্তায় নেমেছি, জুলাইয়ের পরে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে, এটা হাস্যকর নয়। জুলাই এই তো আমাদের মরণ লেখা হয়েছিল, আমরা ওইভাবেই চিন্তা করেছি। তো সেই জায়গা থেকে যতটুকু জীবন পেয়েছি আপনাদের জন্যই কাজ করতে চাই, দেশের জন্য কাজ করতে চাই। আর এই যে আহত শহীদ ভাই বোন রয়েছে, তাদের যেই দায়টা আমাদের কাঁধে দিয়ে গিয়েছে, তাদের জন্য কাজ করতে চাই। আপনারা ভরসা রাখবেন, দোয়া করবেন যেন সৎ পথে থেকে, সঠিকভাবে থেকে না ইনসাফের জন্য কাজ করতে চাই। আর যদি কখনো মানে পথভ্রষ্ট হই, পথভ্রষ্ট হওয়ার আগেই যেন আল্লাহ তাআলা হাদি ভাইয়ের মতো একটা মৃত্যু আমাদের নসিবে লিখে দেয়, এটুকুই। একদম অনুষ্ঠান শেষ করব, আমরা একদমই আপনার ছোটবেলায় ফিরে যেতে চাই শেষ করার আগে। আবার আমরা পটুয়াখালীর দিকে যাব। পটুয়াখালীর এমন কোনো স্মৃতি যেটা আসলে আপনাকে ঢাকাতে খুব কাঁদায় বা মনে করায় কিন্তু আসলে করতে পারছেন না? আমি আসলে ছোটবেলা থেকে দাদা দাদির সাথে ফুপ্পির সাথে বড় হয়েছি। একা থাকাটা আমার কাছে অনেক বেশি ট্রমার। আমি কারো না কারোর সঙ্গে বড় হয়েছি, মানে সঙ্গহীনভাবে কখনো থাকিনি। তো সেক্ষেত্রে ছোটবেলা থেকে দাদা দাদি ফুপ্পি তাদের সান্নিধ্যে বড় হওয়া। তো এখন জীবন, জীবিকা, চলাফেরা, দায়িত্ব সব কিছু মিলিয়ে আসলে মাঝে মাঝে অনেক একাকিত্বের মধ্য দিয়ে পার করতে হয়, একা জীবনযাপন করতে হয়, পথটা চলতে হয়। সেক্ষেত্রে অনেক বেশি নিজেকে
মানে অনেক ছোট মনে হয়। মনে হয় যে কেন আবার সেই ছোটবেলায় মানুষ কেন বড় হয়, আসলে দায়িত্ব কেন নিতে হয়। মানে ছোটবেলায় যেটা ইচ্ছা ছিল যে কবে বড় হব, নিজে দায়িত্ব নেব, নিজে কাজ করব। বাট এখন মনে হয় যে ছোটবেলার লাইফটা অনেক বেশি আর আনন্দের, মানে চিন্তামুক্ত একটা জীবন। যে একটা গান আছে যে শিশু ছিলাম ছিলাম ভিলো ভালো, জীবন ছিল নির্ভেজাল। তো ওই নির্ভেজাল জীবনটাকে একটু মিস করি। তারপরও এই যে দায়িত্ব, এই জিনিসটাকে আসলে এনজয় করি এবং মিস করি। সর্বত্রই পরিবারকে মিস করি এবং জুলাইয়ের পরে বেশ কিছু মানুষ পেয়েছি জীবনে, যাদেরকে প্রতিক্ষণ অনেক, মানে বলা চলে যে সারাক্ষণই তাদেরকে স্মরণ করি, তাদেরকে মনে রাখি, মিস করি। আজকের মতো আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে চিন্তা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এনপিবিকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এনপিপির সকল দর্শক এবং এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত রয়েছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবার ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো পডকাস্টে।